লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে ইসরায়েল সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা বন্ধে মার্কিন পরিকল্পনা মেনে নিয়েছে। উভয় পক্ষের সাথে একাধিক ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত কয়েকদিন ধরেই লেবাননে হামলা জোরদার করে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন। এতে লেবাননে আরেক দফা বাস্তুচ্যুতি শুরু হয়, যেখানে এরই মধ্যে এই সংঘাতে 10 লাখের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। এরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈরুতে কোনো সেনা যাবে না, যারা পথে ছিল তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও একটি সমঝোতা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, হিজবুল্লাহ সব ধরনের গোলাগুলি বন্ধ রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে লেবাননের দূতাবাস বলেছে, প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। এর বিনিময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ তাদের শহর ও বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ না করে, তবে বৈরুতে আবারও হামলা চালানো হবে। এর আগে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং গাজায় চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যর্থ করে দিতে পারে। ইরানের এই হুঁশিয়ারির পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জোর দিয়ে বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলছে এবং আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে তার একটি চুক্তি হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্রায় $177 কোটি 60 লাখ একটি ক্ষতিপূরণ তহবিল আপাতত স্থগিত করা হয়েছে। কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। সরকারি সংস্থার কথিত রাজনৈতিক অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তবে রিপাবলিকানদের একটি অংশের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নিজ দলের ভেতর বিরল ধরনের প্রতিরোধ হিসেবেও দেখা হচ্ছে। জানা গেছে, সিনেটে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রম অর্থায়ন সংক্রান্ত একটি বড় বাজেট বিল নিয়ে চলমান আলোচনার মধ্যেই তহবিলটি বাদ দেওয়ার জন্য হোয়াইট হাউসকে চাপ দেন রিপাবলিকান আইন প্রণেতারা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। স্থানীয় সময় সোমবার কলকাতার লোকভবনে শপথ নেন নতুন মন্ত্রীরা। রাজ্যপাল আর.এন. রবি শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ পড়ান। এ সময় শপথ বাক্য পড়েন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। নতুন ৩৫ জন মন্ত্রী প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তির ফলে শুভেন্দুর মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ৪১-এ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। শপথ গ্রহণকে ঘিরে কলকাতা লোকভবন চত্বর যেন উৎসবের আমেজ। শপথ বাক্য পড়ার আগে বন্দে মাতরম ছাড়াও ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। অনুষ্ঠানের আগে থেকে ভিড় জমাতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল একে একে বিজেপি সরকারের নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। ডক্টর কল্যাণ চক্রবর্তী, ডক্টর শারদওয়াত মুখার্জি। এ সময় শপথ বাক্য পড়েন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। উৎসব মুখর পরিবেশে শপথ নিতে আসা অধিকাংশ বিধায়কই খাঁটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য মেনে ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। এদের মধ্যে অনেকেই এবার প্রথমবারের মতো বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তারাও শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলার খড়ক বিধানসভা থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পেশায় চিকিৎসক শরদত্ত মুখোপাধ্যায় শুভেন্দুর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকারকে আছে এবং সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, সেই মর্মে অলরেডি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছে। নতুন দায়িত্ব, নতুন কাজ, টেনশনও হচ্ছে অনুভূতি থেকে। ক্যাবিনেট মন্ত্রী একটু কঠিন ব্যাপার, দেখা যাক।
বীরভূমের দীর্ঘদিনের লড়াকু বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলার নোয়াপাড়ার বিজেপির বিধায়ক বাহুবলী নেতা অর্জুন সিংকেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অর্জুন সিং 4 বারের বিধায়ক। এছাড়াও পূর্ণমন্ত্রী হয়েছেন তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজয় কুমার পোদ্দার, শঙ্কর ঘোষ, অরূপ কুমার দাস, মনোজ কুমার ওরাও এবং গৌরী শঙ্কর ঘোষ। বাংলার মানুষ যাদেরকে চেয়েছে মন্ত্রিসভা গঠন করুক তারাই মন্ত্রিসভা গঠন করেছে। আর বাংলার মানুষ এটা দেখবে যে বিভিন্ন স্তর থেকে আসা লোকেরা, বিভিন্ন জনগোষ্ঠীর লোকেরা, তারা মিলে এই সরকারটা তৈরি হচ্ছে। আমরা চাই কর্মসংস্থান। যেসব ঘরের ছেলেমেয়েরা যারা তকমা দিয়েছিল পরিযায়ী, আমি বলি ঘরের ছেলেমেয়েরা পেটের দায়ে বাইরে কাটতে যাচ্ছে কাজ করতে, অত্যন্ত খারাপ লাগে। আমি চাইবো আমার বলাগড়ের ছেলেমেয়েদের যাতে বাইরে যেতে না হয়, তাছাড়াও বাংলার ছেলেমেয়েদের যাতে বাইরে যেতে না হয়। 3 জন দায়িত্বপ্রাপ্ত স্বাধীন প্রতিমন্ত্রী হলেন ইন্দ্রনীল খা, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন 19 জন। নাহিদা রিন্থি, 71। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। কূটনৈতিক আলোচনার চেষ্টা চলছে, তবে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে যুদ্ধের পরিণতি সামাল দিতে বাড়তি চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতেও ফেরেনি স্বস্তি। পারস্য উপসাগর জুড়ে এখনও উত্তাপ। হামলা পাল্টা হামলায় অচল অবস্থা কাটেনি হরমুজে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুয়ের মাঝে আটকে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান বিচ্ছিন্ন সংঘাতে জড়ালেও শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছে বারবার। পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনা চললেও সমাধানের পথ এখনও অধরা। উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি শক্তিশালী নৌ ও বিমান বাহিনী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে নিজেদের পুনর্গঠনে ব্যস্ত ইরান। ওয়াশিংটন চায় চাপ বজায় রেখে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে। তবে ইরানও অনড়, তাদের প্রতিরোধের অবস্থান বদলায়নি। প্রয়োজনে মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি। দুই দেশের মধ্যে আলোচনার প্রথম শর্ত যুদ্ধবিরতি বজায় রাখা এবং ভবিষ্যৎ সংলাপের রূপরেখা নির্ধারণ। কিন্তু সেটিও সহজ নয়, কারণ নতুন করে লেবাননে ইসরায়েলের হামলায় বেঁকে বসেছে ইরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বিকল্প আরও সীমিত হয়ে পড়েছে। ইরানের অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। একই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরতের মতো সুবিধা চায় তেহরান। বর্তমানে হরমুজ দিয়ে খুব অল্প সংখ্যক জাহাজ চলাচল করছে। এর ফলে বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% কমে গেছে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে অসন্তোষ। নতুন করে সংঘাত বাড়লে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে ট্রাম্পের ওপর। কিন্তু ইরানের দাবি মেনে নিলেও নিজ দলের কঠোরপন্থী রিপাবলিকানদের বিরোধিতার মুখেও পড়তে পারেন তিনি। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন। দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ নির্ভর করছে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। যুদ্ধ সেই ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন সামরিক শক্তির প্রদর্শনে ইরানকে নত করা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রায় অর্ধশতক ধরে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করে টিকে থাকা ইরান এখনও নিজেদের অবস্থানে অনড়। আরাফাত ইসলাম, 71। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। তিনি জানান, একই স্থানে পরপর 2 হামলার ফলে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া থেকে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাভুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কারে জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। আটলান্টিক মহাসাগরে পরিচালিত এই অভিযানের কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাজ্য সহ কয়েকটি অংশীদার দেশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। পুরো কার্যক্রম সমুদ্র আইন মেনে সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্যারিস প্রতিশ্রুতিবদ্ধ।
দক্ষিণ কোরিয়ার দেজন শহরে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেসের একটি রকেট জ্বালানি উৎপাদন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। আহতদের একজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ সম্মেলনে দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত 2 জন ওই কারখানা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে নানা আয়োজনে উদযাপিত হল বুদ্ধ পূর্ণিমা। স্থানীয় ভাষায় এই উৎসবের নাম ভেসাক। এই উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলো মুখর হয়ে উঠেছে ভক্তদের পদচারণায়। চলছে প্রার্থনা, ধ্যান ও নানা রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান। আছে মশাল প্রজ্বলনও। ভেসাক উদযাপনের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। বুদ্ধের জন্ম বোধিলাভের দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা বা ভেসাক উদযাপন হচ্ছে ধর্মীয় ভাব গাম্ভীর্য, বর্ণাঢ্য আয়োজন এবং শান্তির বার্তায়। এশিয়ার বিভিন্ন দেশে চলছে এই আয়োজন। ইন্দোনেশিয়ার ম্যাগেলান শহরের ঐতিহাসিক বরিবুদু মন্দির প্রাঙ্গণে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী ভেসাক উদযাপনে সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে ভোর থেকেই ভক্তরা মন্দিরে জড়ো হয়ে বুদ্ধ মূর্তির সামনে ফুল অর্পণ করেন। উৎসবে আগতরা ধর্মোপদেশ শোনেন, প্রার্থনা ও থ্রো পাঠে অংশ নেন। সন্ধ্যার আকাশে ফানুস উড়িয়ে উৎসব শেষ হয়। এই উদযাপনের উদ্দেশ্য হল বুদ্ধের ভালো গুণগুলোকে স্মরণ করা, তার শিক্ষা অনুসরণ করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চর্চা করা। বুদ্ধের শিক্ষা মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকতে সৎকর্মে উৎসাহিত করে। ইন্দোনেশিয়ায় বৌদ্ধরা মোট জনসংখ্যার মাত্র 2% হলেও তাদের ঐক্য ও সম্প্রীতি ছিল বেশ স্পষ্ট। ভেসাক ইন্দোনেশিয়ায় জাতীয় সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে পাথুমথানি প্রদেশের ওয়াতা ধাম্মাকায়া মন্দিরে হাজারো ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ভেসাসাখা বুচা বা বৌদ্ধ পূর্ণিমা উদযাপনে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রার্থনা, মশাল প্রজ্বলন এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করতে দেখা যায়। পরে তারা মোমবাতি হাতে এক শান্তিপূর্ণ শোভাযাত্রায় অংশ নেয়। আমার মনটা খুব নির্মল লাগছে। আমি শান্তি অনুভব করছি কারণ আজ বুদ্ধ দিবস। এই দিনটি ধ্যানচর্চা ও অন্তরের শান্তি সবার সঙ্গে ভাগাভাগি করার দিন। এটি শুধু আমাদের জন্য নয়, বিশ্বের সকল মানুষের জন্য। অন্যদিকে ভিয়েতনামের মধ্যাঞ্চলের ঐতিহাসিক হুয়ে শহরে হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা বা ভেসাক। দিও দে জাতীয় প্যাগোডা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় ধর্মপ্রাণ বৌদ্ধরা ফুল হাতে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। বুদ্ধ জন্মোৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এখানকার পরিবেশ অত্যন্ত গম্ভীর, মর্যাদাপূর্ণ এবং অনন্য। এছাড়া সঙ্গীত, আলোকসজ্জা এবং সুসজ্জিত শোভাযাত্রার রঙিন বাহন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। পরে শোভাযাত্রাটি তুদাম আদি প্যাগোডায় পৌঁছে মূল ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেয়। নাহিদা রিন্থি, ৭১। বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন সিয়াটলের একটি ছোট্ট গ্যারেজে যাত্রা শুরু করে আজ প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে বৈশ্বিক প্রযুক্তি ও অনলাইন বাণিজ্যের শীর্ষ শক্তিতে। বিশ্বের প্রায় সব দেশীয় ক্রেতারাই এখন অ্যামাজন থেকে কেনাকাটা করছে। শূন্য থেকে বিশ্বজয়ের সেই গল্পই জানবো শারমিন স্বপ্নার রিপোর্টে। বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন গ্রাহক কেন্দ্রিক সেবা, দ্রুত ডেলিভারি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। 1994 সালের 5 জুলাই বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস সিয়াটলের একটি গ্যারেজে অনলাইন বইয়ের দোকান হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। 1995 সালে শুরু হয় বই বিক্রি, আর 1997 সালে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে অ্যামাজন শুধু অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস। পোশাক, ইলেকট্রনিক্স, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ডিজিটাল সেবাতেও রয়েছে তাদের শক্ত অবস্থান। বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বব্যাপী প্রায় 15 লাখ কর্মী নিয়ে অ্যামাজন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তা। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে।
তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার অভিজ্ঞতাও রয়েছে অ্যামাজনের। 2014 সালে বাজারে আনা ফায়ার ফোন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যার ফলে কোম্পানিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। শারমিন স্বপ্না, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।